আবারও ভারতের বিদেশ মন্ত্রক কড়া বার্তা দিল ইউনূস সরকারকে। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. ভারত বিরোধিতা বাংলাদেশের যত বাড়বে, শেখ হাসিনার হাত তত শক্তিশালী হবে। তবে ভারতীয় মোটামুটি 4টা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং কিছু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যারা টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তারা তো বুঝতেই পারছেন, আর যারা বুঝতে পারেননি তারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, অটোমেটিকলি বুঝে যাবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা কী রকম সেটা আমরা কম বেশি সবাই জানি। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি কখন কি হয়ে যায় সেটাই আসলে বলা যায় না। তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। শেখ হাসিনা অসহায় ছিল, কিন্তু যখন এরকম ভাবে প্রচন্ড ভারত বিদ্বেষী এবং ভারতের পতাকাকে অবদমিত করে এই হচ্ছে শুরু হয়েছে গরুজবাই টবাই চারিদিকে, তখন থেকে শেখ হাসিনা কিন্তু শক্তিশালী হয়ে গেছে। ভারতের মাটিতেও শেখ হাসিনা নিরাপদ ছিল না, প্রশ্ন ছিল যে সে কেন থাকবে। কিন্তু এখন একচেটিয়া ভারতের সমস্ত মানুষ তারা কিন্তু শেখ হাসিনার পক্ষ নিয়েছে যে শেখ হাসিনা থাকবে এবং শেখ হাসিনাকে কিভাবে পুনর্বাসন করা যায়, যে শেখ হাসিনাকে যদি পুনর্বাসন করে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো যায় তাহলে এই প্রচন্ড ভারত বিরোধিতা বাংলাদেশে বন্ধ করা যাবে। দেখেন আমাদের সেন্টিমেন্টটা কিভাবে ভিড়ে গেল। এই ভুলগুলো কে করলো, কে করছে? এখানে কেউ ভাই এটা কোনো তলা গলা পাইতেছি না যে কে নেতা, কে এগুলা বলতেছে, কে এগুলা করতেছে। দিল্লি না ঢাকা, মন চাইল তাদের পতাকা, একটা দেশের পতাকাকে পায়ের নিচে দমন করে দিলাম, মন চাইল এক জায়গাতে দিল্লির সাইনবোর্ড লাগিয়ে গুরুজবাই করে দিলাম। জনগণ এই রাস্তায় এলোমেলো ভাবে যে পাবলিক যা বললো, কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে যারা আছে উপদেষ্টা তারাও দায়িত্বহীনতার পরিচয় দিছে। তারা অনেক ভারত বিদ্বেষী কথাবার্তা বলে এদেশের জনগণের ক্ষতি করছে। আমি আজকে একটা ক্ষতির কথা বলি। আমার এই ভিডিওর নিচের ভিডিওটা দেখেন, গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম দেখেন, ওখানে একজন আপু লিখেছেন কষ্টের একটা অনেক কমেন্টস আছে, তার মধ্যে দেখেন ঠিকানা মিকানা সব দিয়ে দিছে। ওনার স্বামী ভারতে কোনো একটা হাসপাতালে কিডনি চিকিৎসা করতেন এবং সেখানে কিডনি ডায়ালাসিস করতেন নিয়মিত ভাবে। ওনারা প্রতি মাসে যাইতেন ওখানে। গত 2 মাস যাবত তারা ওখানে আর যেতে পারে নাই, কারণ ভারত থেকে সমস্ত ভিসা বন্ধ করে দিয়েছে। উনি দেখেন কমেন্টসে লিখেছে যে ভাইয়া আমার স্বামীটা গত পরশুদিনকে বিনা চিকিৎসায় মারা গেছে। এরকম অসংখ্য মানুষ যারা ভারতের ট্রিটমেন্ট, কেউ 70% হয়েছে, কেউ 50% হয়েছে, কেউ একবার দেখিয়ে আসছে, তারা কিন্তু যাইতে পারতেছে না। তারা এইরকম মৃত্যু মুখে পতিত হয়েছে। এ তো দেখালাম একটা, এটা বিবেককে নাড়া দেয় মানুষের। আর আরো টোটাল বিষয়টা আমি বলছি, আপনি আমাকে বলবেন ভারতের দালাল বলে তো আপনি সুবিধা করতে পারবেন না। আমার ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, শেখ হাসিনার 15 বছরে আমি জেলও খেটেছি এবং অসংখ্য ভিডিও আছে। শেখ হাসিনার এই 15 বছরের শাসনের বিরুদ্ধে আমাদের যে ভূমিকা আছে, এখন আপনারা যারা এই যে রাস্তায় লাফালাফি করছেন তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিলেন, তারা আমাদের মতো সামনে এসে প্রতিবাদ করেন নাই। কাজে আমাদেরকে ভারতের দালাল বলে আবার ট্যাগ দেয়া সুবিধা করতে পারবেন না। কিন্তু আমরা সবসময় দেশের চিন্তা করি। এই যে আমার আপুটা ওখানে কমেন্টস করছে তার স্বামীরা মারা গেছে, আমরা এদের চিন্তা করি।
এবং আমরা এগুলো করিয়া আমাদের দেশের লাভ কতটুকু আর ক্ষতি কতটুকু এটা আমি চিন্তা করবো। এখন শেখ হাসিনাকে গালি দেওয়ার লোক, ভারত বিরোধিতা করে বক্তব্য দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। এখন কারা করতেছে এগুলো বেশি জানেন? শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে এলা হয় নিরাপদ দূরত্বে ছিল, আর না হলে ডুব মেরেছিল, না হলে শেখ হাসিনার থেকে সুবিধাবাদী ছিল। তারাই এখন সামনে চলে আসছে সব, কারণ এখন এগুলো বললে বাহবা দেওয়ার লোকের কোনো অভাব নেই। ভারত বিরোধিতা বাংলাদেশের যত বাড়বে, শেখ হাসিনার হাত তত শক্তিশালী হবে। আবারও বলছি, ভারত বিরোধিতা আমরা যত জোরদার করব, তত দ্রুত শেখ হাসিনা পুনর্বাসনের দিকে এগিয়ে আসবে। বিরোধিতা করতে যাইয়া আমরা দেখলাম বুয়েটে এবং আরো কোন কোন জায়গায় ভারতীয় পতাকাকে পায়ের নিচে পাড়াইয়া পদদলিত করিয়া সেইটার ছবি তুলা ভিডিও করিয়া অনলাইনে ভাইরাল করা হয়েছে ভারতীয় পতাকা। আচ্ছা, সেই কারণে কিন্তু এর রিয়াক্ট হিসেবে ভারতে দেখেছেন বাংলাদেশ হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পুরানো হয়েছে এবং সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে। এবার আসেন টু দা পয়েন্টে আমি বিশ্লেষণটা করে দিই। শেখ হাসিনাকে বাংলাদেশে মোদী সরকার সমর্থন দিয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু ভারত এই 5ই আগস্টের আগে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে, ভারতে কিন্তু এই ছাত্রদের সমর্থনে এবং বাংলাদেশের ছাত্রদের সমর্থনে শেখ হাসিনার বিরুদ্ধে বড় বড় মিছিল হয়েছে। কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে আমরা এটা দেখেছি। তাদের স্লোগানগুলো ছিল এরকম, হাসিনা লজ্জায় বাঁচি না। ভারতের 140 কোটি জনগণ কিন্তু শেখ হাসিনাকে সমর্থন দেয় নাই। শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল বিজেপি, নরেন্দ্র মোদী সরকার। এবং শেখ হাসিনা যখন ভারতে যে আশ্রয় নিয়েছিল, আপনারা দেখেছেন মিডিয়ায় যে ভারতের অনেকেই অনেক বিধায়ক পর্যন্ত প্রশ্ন তুলেছিল যে শেখ হাসিনা কিসের ভিত্তিতে আমাদের বাংলাদেশে তাকে ভারতে আশ্রয় দেওয়া হলো, এবং একটা জনমত গঠন হয়েছিল। আমরা মিডিয়ায় দেখেছি যে শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে খুনের অভিযোগে অভিযুক্ত হইয়া দেশ থেকে পালিয়ে আসছে, আমরা কেন আশ্রয় দিব তাকে, এরকম একটা সেন্টিমেন্ট কিন্তু মোদী বিরোধী থেকে শুরু হয়েছিল। কিন্তু এই বাংলাদেশের আমাদের কতিপয় মানুষের অতি উৎসাহের কারণে এবং খামখেয়ালির কারণে আজকে দেখেন ভারতের 140 কোটি জনগণ প্রায় সবাই শেখ হাসিনার পক্ষে চলে গেছে। কিভাবে পক্ষে গেছে দেখেন, ভারত মাতা, ভারতীয় পতাকা যখন আপনি পদদলিত করলেন, তখন কিন্তু ভারতের 40 কোটি জনগণ এক হয়ে গেল। আমরা যেমন আমাদের দেশের পতাকাকে সম্মান করি, পতাকার প্রশ্নে আমরা যেমন সারা দেশ এক, কোনো ছাড় নেই, ভারতও কিন্তু তাই তাদের দেশের জাতীয় পতাকাকে, পতাকার প্রশ্নে আমরা যেমন সারা দেশ এক, কোনো ছাড় নাই, ভারতও কিন্তু তাই তাদের দেশের জাতীয় পতাকাকে পদদলিত করায়। তারা কিন্তু এখন দেখেন সব এক হয়ে গেছে, এখন আর কেউ কিন্তু হাসিনার বিরুদ্ধে বলতেছে না। এই যে বাংলাদেশের
আমাদের এই বিবেকহীন কার্যক্রম এটা বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। যখন বাংলাদেশ থেকে ভারতে শেখ হাসিনা অবস্থান নিল, তখন দেখা গেল যে সেখানে যেমন মোদী সরকার থেকে আশ্রয় দিয়েছিল, আবার তার উপরে চাপও ছিল যে কেন আমরা আশ্রয় দিব। কিন্তু আমাদের এই যে দেখেন প্রচন্ড ভারত বিরোধিতা, এটি কোনো সুফল বয়ে আনবে না, এটা কোনো প্রয়োজন নাই, আননেসেসারি। ভারত বিরোধিতা করার অনেক ওয়ে আছে। ভারতের সাথে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে? ভারতের সাথে যে সমস্ত চুক্তি আছে, সেই সব চুক্তিগুলোতে এখন এটা বিশ্লেষণ করতে হবে যে কোনটাতে আমাদের স্বার্থ আছে আর কোনটা ভারতের স্বার্থ রক্ষা করছে। প্রয়োজন বোধে সেই সব চুক্তি যেগুলো আমাদের দেশের জন্য ক্ষতি, এগুলো বাতিল করা যেতে, এগুলো ব্যাপারে কূটনৈতিকভাবে সমাধান করা যেতে পারে। কিন্তু এখন যা হচ্ছে দেশে, যে এই প্রথম আলোর সামনে যে একটা গরু জবাই করে দিলাম, ওই দিল্লি স্টারকে দিল্লি স্টার বানাই দিলাম, এই যাকে দেখতেছি তাকে বলতেছি যে এটা ভারতের দালাল, যেখানে সেখানে স্লোগান চলতেছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। মানে সারা দেশে একটা অঘোষিত ভারতের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। আসসালামু আলাইকুম। সো আজকে আলোচনা করব যে আমি মনে করি যে এই বিশ্বে বর্তমানে নোবেল পুরস্কার পাওয়ার জন্য একমাত্র সিলেক্টেড ব্যক্তি হওয়া উচিত শেখ হাসিনা। নোবেল পাওয়ার আগে তো আর প্রেডিক্ট করা যায় না যে কে নোবেল পেতে পারে, কে নোবেল পেতে পারে না, বাট শেখ হাসিনার ক্ষেত্রে এটি হচ্ছে একটি ভিন্ন। কারণ এই মুহূর্তে এই পৃথিবীতে একজন ব্যক্তি যদি নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনপ্যারালাল শান্তিতে, উন্নয়নে, অগ্রগতিতে, শান্তিতে বিশেষ করে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি থেকে থাকেন আনপ্যারালাল, সেটি হচ্ছে শেখ হাসিনা। কেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য? কেন শেখ হাসিনাকে নোবেল দেওয়া উচিত? আসুন দেখি। আচ্ছা, আপনি দেখেন, বিশ্লেষণ করেন যে বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশটাতে পৃথিবীর অন্য অন্য দেশ যদি আপনি বিবেচনা করেন, সেই দেশগুলোতে দেখবেন যারা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে থাকে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন জায়গায়, স্পেন এবং বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্টের সাথে বেঁধে এই স্বাধীনতা বিরোধীদেরকে বা মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল, যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা ভিন্ন। বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিলেন এবং সেই জন্য এই পরাজিত শক্তিরা এখনো এই বাংলাদেশে আছেন। এটা একমাত্র বাংলাদেশেই, এবং সব সময় এরা দেশের প্রতিটি উন্নয়ন, অগ্রযাত্রা এবং প্রতিটি কাজে এরা বিরোধিতা করে আসছেন এবং ধ্বংসাত্মক কাজ করে আসছেন সেই স্বাধীনতা ৭১ সালের পর থেকে। তারপরেও এই পরিস্থিতিতে শত প্রতিকূলতার ভাত ভেঙে শেখ হাসিনা কিভাবে এই দেশটাকে এত উন্নয়নের স্বর্ণ শিখরে কিভাবে নিয়ে গেছেন, এই জন্য পৃথিবীতে এমন কোনো শাসক আমি দেখি না, পৃথিবীতে এমন কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট আমি দেখি না যে বাংলাদেশকে শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গিয়েছেন, এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতি থেকে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, পৃথিবীর কোনো শাসক বা পৃথিবীর কোনো লিডার পারবে বলে আমি মনে করি না। এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার উচিত। আচ্ছা, আসুন আমরা দেখি, একটি জিনিস দেখি যে দেখেন ৫ই আগস্টের পরে এই
ফ্যাসিস্ট সুদখোর ইউনূস ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল করার পরে 100 দিনের ভিতরে সে কি করতে পেরেছে আপনারা শুধু এইটুকু বিশ্লেষণ করেন, দেখেন যে এই 100 দিনের মধ্যে এই ফ্যাসিস্ট ইউনূস কি 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে? কাউকে কি শুধু 1 মেগাওয়াট বিদ্যুৎ না, কাউরে কি একটা হারিকেন কিনে, বাংলাদেশে কি একটা হারিকেন কিনতে পেরেছে ইউনূস? আপনি প্রমাণ দেখাইতে পারবেন যে কাউকে কোথাও ইউনূস একটা হারিকেন কিনে দিয়েছে? পারবেন না। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে 100% বিদ্যুতায়ন করেছেন। তারপরে দ্বিতীয়ত আসেন যে আপনি বলেন তো, এই সারা বাংলাদেশে আপনি কোথাও বলতে পারবেন যে এই সুদখোর ইউনূস একটি কাঠের ব্রিজ বা একটি বাঁশের ব্রিজ নির্মাণ করেছে? কোথাও একটা সাঁকু নির্মাণ করেছে? কোনো খালে বিলে নালায় কোথাও একটি সাঁকু নির্মাণ করেছে? আপনি দেখাইতে পারবেন? পারবেন না। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য পদ্মা সেতু থেকে নিয়ে বড় বড় সেতু, ব্রিজ, কালপাট, কর্ণফুলী টানেলের মতো অসংখ্য যোগাযোগ ব্যবস্থার জন্য অসংখ্য ব্রিজ নির্মাণ করেছে। তাই এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে 100 দিন একটা দেশ চালাইতে পারে না সুদখোর ইউনূস, সেখানে শেখ হাসিনা এই দেশকে 17 বছর শাসন করে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছেছেন। তাহলে অবশ্যই শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, নোবেল প্রাইজ দেওয়া উচিত। তারপরে আপনি আসেন যে সারা বাংলাদেশে আপনি বলেন তো, আপনি কি কোথাও প্রমাণ দেখাইতে পারবেন? কেউ কি বলতে পারবে? চ্যালেঞ্জ করে বললাম যে কোথাও, চ্যালেঞ্জ করে বললাম আমি, কোথাও এই ইউনূস, স্বৈরশাসক ইউনূস কোথাও কাউকে একটা ঠেলা গাড়ি কিনে দিতে পেরেছে? কাউকে একটা ট্রাক, একটা টেম্পো কিনে দিতে পেরেছে? একটা সিএনজি কিনে দিতে পেরেছে বাংলাদেশে? পারে নাই। বাট শেখ হাসিনা বাংলাদেশে মেট্রো রেল সহ যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার যেই ব্যবস্থা, সেটি কিন্তু শেখ হাসিনা করে দিয়েছেন। তাহলে কেন শেখ হাসিনা, এই জন্যই বললাম যে শেখ হাসিনাকে বাংলাদেশে, পৃথিবীর ইতিহাসে একটু বিরল শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আপনি বলেন তো, আরেকটা জিনিস বলেন তো, যে বাংলাদেশে আপনি কোথাও বলতে পারবেন যে কোন রাস্তার মধ্যে এই সুদখোর ইউনূস 1 পাতি বা 1 ছটাক মাটি ফেলতে পেরেছে? কোন রাস্তায় বাংলাদেশে কোথাও দেখাইতে পারবেন? চ্যালেঞ্জ করে বললাম, কেউ নজির দেখাইতে পারবেন? পারবেন না। একটা ইট কোন রাস্তায় এই ফ্যাসিস্ট ইউনূস লাগিয়েছে আপনি দেখাইতে পারবেন? কেউ দেখাতে পারবে? পারবে না। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য রাস্তা নির্মাণ করেছেন, 4 লেন করেছেন, হাইওয়ে করেছেন, 6 লেন করেছেন মানুষের যাতায়াতের জন্য। এই কাজগুলো শেখ হাসিনা শত প্রতিকূলতার মাঝেও শেখ হাসিনা এগুলো করেছেন। এই পদ্মা সেতুতে ফান্ডিং বন্ধ করার জন্য বিশ্ব ব্যাংকের কাছে ইউনূস হিলারি ক্লিনটনকে দিয়ে এই ফান্ডিংটা বন্ধ করেছিল। তারপরেও শেখ হাসিনা এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছেন। তাহলে এই জন্য অবশ্যই শেখ হাসিনাকে আমি মনে করি যে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আরেকটি কথা বলেন তো আপনি, যে বাংলাদেশে, আপনি সারা বাংলাদেশে আপনি কোথাও দেখাইতে পারবেন এই 100 দিনের মধ্যে সুদখোর ফ্যাসিস্ট ইউনূস ক্ষমতা আসার পরে কোথাও একটি মুরগির খামার করতে পেরেছে? চড়ুই পাখির একটা খামার করতে পেরেছে? কোথাও দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। অথচ বাংলাদেশে শেখ হাসিনার আমলে কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। মানুষ ব্যবসা বাণিজ্য করেছে, আয় রোজগার করেছে, দেশ উন্নয়নের মহাসড়কে ছিল। তাই অবশ্যই এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। তারপরে আপনি যদি দেখেন, আপনি আরেকটা বিষয় আসেন, আপনি বলেন তো সারা বাংলাদেশে আপনি কোথাও কোনো জায়গায় আপনি দেখাইতে পারবেন যে এই ফ্যাসিস্ট ইউনূস একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত করতে পেরেছে? আমি বাদ দিলাম স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, সারা বাংলাদেশে কোথাও কোনো একটা কিন্ডারগার্টেন করতে পেরেছে? পারে নাই।
অথচ শেখ হাসিনা সারা বাংলাদেশে দেখেন কত জায়গায় কতটি বিশ্ববিদ্যালয় করেছে, কত জায়গায় কতটি স্কুল কলেজ প্রতিষ্ঠিত করেছে, কত কলেজকে সরকারিকরণ করে দিয়েছে, 560টি মডেল মসজিদ করে দিয়েছে। আপনি দেখাইতে পারবেন? আপনি বলেন তো, এই ইউনুসকে আপনারা ধর্মের প্রতিনিধি বানিয়ে আজকে আপনারা তাকে নিয়ে সামনে নিয়ে আপনারা দেশ চালাচ্ছেন। আপনার যেখানে শেখ হাসিনা বাংলাদেশে 560টি মডেল মসজিদ নির্মাণ করেছে, বিশ্বের ইতিহাসে এটি বিরল ঘটনা। এমন পৃথিবীতে ইতিহাসে আপনি দেখাইতে পারবেন না এরকম 560টি মডেল মসজিদ একসাথে নির্মাণ করা হয়েছে। এটি শেখ হাসিনা করেছে। আর পক্ষান্তরে ইউনুসকে বলেন তো, কোথাও একটি আপনার কি বলে গ্রামের ভাষায় ছনের গড় বা একটি মাটির গড়ে কোথাও একটি মসজিদ নির্মাণ করতে পেরেছে? পারে নাই। কিন্তু শেখ হাসিনা সেটা করেছে। তাহলে শেখ হাসিনাকে বিশ্ব শান্তির অগ্রদূত হিসাবে, মানুষের শান্তির, জীবনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসে একটি বিরল, এই পৃথিবীর ইতিহাসে একটি বিরল প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এমন কোন কাজ শেখ হাসিনা এই বাংলা, আপনি দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন কাজ করেন, তখন সেই দেশের প্রত্যেকটি মানুষ তাকে সহযোগিতা করে, সেই দেশের প্রত্যেকটি মানুষ তাকে সাহায্য সহযোগিতা করে, তার কাজের প্রশংসা করে, ওই দেশটা উন্নয়ন হয়। আর বাংলাদেশে এখনো এই 71-এর পরাজিত শক্তি সহ একটি বিশাল অংশ শেখ হাসিনার প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে, দেশের প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে এখনো বিরোধিতা করে চলেছে এবং সবসময় বিরোধিতা করেছে। তারপরে সকল বিরোধিতা সত্ত্বেও, সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও শেখ হাসিনা আজকে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এটা কি পৃথিবীর কোন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা বলেন কেউ কি পারবে? কোন প্রেসিডেন্ট পারবে? আমি চ্যালেঞ্জ করে বললাম, একমাত্র শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের যে কাউকে আপনি প্রধানমন্ত্রী করে দেন পারবেন না। যেটা ফেসিস্ট ইনুস, সুৎখুর মহাজন ইনুস পারে নাই, একমাত্র শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব হয়েছে। কারণ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, গড গিফটেড বঙ্গবন্ধু কন্যার কারিশমা। আপনি বলেন তো, এই বাংলাদেশে শেখ হাসিনা থাকতে কোনো হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে? হয় নাই, কিন্তু এখন হচ্ছে। বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভারতে বিতাড়িত করার একটা প্রচেষ্টা চলছে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে। আপনি বলেন তো, যে বিশ্বের ইতিহাসে কোনো জায়গায় কোনো দেশকে আপনি দেখাইতে পারবেন যে 12 লক্ষ প্রায় মুসলমানকে, রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা, খাইয়েছে, তাদেরকে ভরণ পোষণ দিয়েছে, তাদেরকে খাইয়েছে, তাদেরকে লুক আফটার করেছে, শেখ হাসিনা করেছে। এই পৃথিবীর ইতিহাসে আপনাকে চ্যালেঞ্জ করলাম, এরকম একটি নজিরবিহীন ঘটনা আপনি দেখাইতে পারবেন? এরকম একটি মানবতাবাদী কাজ আপনি দেখাইতে পারবেন যে কোন রাষ্ট্রপতি, কোন রাষ্ট্রপ্রধান করেছে? দেখাইতে পারবেন না। এটি কে করেছে? একমাত্র শেখ হাসিনা করেছে, বঙ্গবন্ধু কন্যা করেছে। এই জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন এই বিশ্বের মধ্যে একমাত্র নেত্রী যিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনপ্যারালাল, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। 100 দিনের মধ্যে, যেখানে 100 দিন একটা দেশ চালাইতে পারল না ফেসিস্ট ইনুস, এই দেশটাকে ধ্বংস করে দিল। মানুষের মনে আজকে প্রশ্ন, তাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের জীবন জীবিকার কি হবে। আজকে সেই দেশটার মধ্যে 100 দিনের মধ্যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেই জায়গার মধ্যে শেখ হাসিনা 17 বছর দেশটাকে শাসন করে একটানা বাংলাদেশটাকে পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশকে নিয়ে সারা বিশ্ব গর্ব করত, বাংলাদেশকে বলতো, শেখ হাসিনার প্রশংসা করত। সেই নেত্রী আমি মনে করি যে বাংলাদেশের নেত্রী হিসাবে, এই বিশ্বের একজন আদর্শিক নেত্রী হিসাবে, বিশ্বের মধ্যে একটি কারিশমাটিক লিডার হিসাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা
নোবেল পাওয়া উচিত। এবং আমি মনে করি যে এই মুহূর্তে শেখ হাসিনার আশেপাশে কেউ নাই, আনপ্যারালাল ক্যান্ডিডেট হচ্ছে শেখ হাসিনা বিশ্বেতে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ এই বিশ্বের যারা নোবেল পিস প্রাইজ কমিটি আছেন তারা সেই বিষয়টি বিবেচনা করবেন এবং তাদের নজরে আসবে, এবং শেখ হাসিনা এই বিশ্বের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এমন একটি প্রতিকূল পরিবেশ পরিস্থিতি থেকে একটি দেশকে এই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য, এমন একটি বিরল নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনা অবশ্যই ইনশাল্লাহ নোবেল পুরস্কার পাবেন। সবাই ভালো থাকুন। আপিলের রায় হয়েছে, সবাইকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে, 38 জনের সবাইকে। কি আজব দেশ, কি মগের মুল্লুক, কোথায় এসে পড়লাম। এতদিন এই রায় ঝুলেছিল, এখন ম্যাজিকের মতো সব রায় এসে গেল। অন্য সকল রায়ের মতো এগুলো সব ম্যাজিক হচ্ছে, সব সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে, সন্ত্রাসের স্বর্গরাজ্য, যারা ঢুকেছিল সব বেরিয়ে যাচ্ছে। 2004-এর 21শে অগাস্টের এই গ্রেনেড হামলায় শেখ হাসিনা সহ 5 শতাধিক মানুষ আহত হয়েছিল, প্রায় 50 জনের মতো মানুষ মারা গিয়েছিল। কিন্তু কথা হচ্ছে এরপর কি ঘটেছিল। এই হামলার সময়কালীনে বিএনপি ক্ষমতায় ছিল। প্রথমে পুলিশ মামলা নিতেই চায়নি, একটা জিডি করে শেষ করার চেষ্টা করেছিল। কত টাল বাড়ানো হলো, এরপর লাশ পর্যন্ত দিতে চায়নি ফেরত বিএনপি সরকারের আমলে, যারা মারা গিয়েছিল অনেকের, এবং 2 জনকে আবার তড়িঘড়ি করে কবরে দিয়ে ফেলা হয়েছিল। কেন রে ভাই, কেন? বুঝতে নিশ্চয় রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। কেন? জজ মিয়া নাটক সাজালো, এরপর শৈবাল সহ মুখলিসুর রহমান সহ আওয়ামী লীগের দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে, এমনকি ভারতের সাথে সম্পৃক্ত বিভিন্ন সন্ত্রাসীর, ওই 7 স্টার সন্ত্রাসীদেরকে পর্যন্ত এর ভিতরে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। এই নাটকগুলো বিএনপি সরকার আমলে কেন করা হয়েছিল? কেন? রহস্যটা কোথায়? ইসলামী জঙ্গিবাদ গোষ্ঠীগুলো, হরকাতুল জিহাদ বা যারা, এদেরকে রক্ষা করার জন্য বিএনপি কেন উদ্যোগী হবে? অন্যথায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং বিএনপি শাসনামলে যদি এই হত্যাকাণ্ডের প্রচেষ্টা হয়ে থাকে, আইভি রহমান সহ অনেকে মারা গিয়েছিল, তাই না? তাহলে এর দায়িত্ব বিএনপি সরকারের উপর পড়ে। ভাই সিম্পল। আমি বিএনপি ক্ষমতা আসুক চাই। আমি, আপনারা জানেন যে আমি তারেক রহমানের সমালোচনা করি, কিন্তু আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি। তো তারপরে যেটা সত্য সেটা সত্য, আমি তার দল কানা না। শেখ হাসিনা এবং অন্যান্যদেরকে হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া, সেটার সুষ্ঠু বিচার একেবারে ডাইরেক্টলি বাধাগ্রস্ত করা হচ্ছিল, ডাইরেক্টলি। কেন? প্রশ্ন হচ্ছে কেন? ডাল মে কুচ কালা হয়, অবভিয়াসলি। ডাল মে কুচ কালা না থাকলে তো আর এগুলো নিয়ে হাইড এন্ড সিক করা হতো না। হাইড এন্ড সিক করা হয়েছিল। বিচারপতি আবেদিনের কথা মনে আছে না? সেই নাটক। কেন? কেন সালাম পিন্টুকে ইনভলভ করা হলো, আবার নাটক করা হলো? কিন্তু যখন 2007 সালে, ওই সময় সরকার যখন আবার এটাকে রিওপেন করার চেষ্টা করা হলো, এর আগেও বিএনপি সিআইডির কাছে হ্যান্ড ওভার করেছিল, কিন্তু সেই সিআইডির ফলাফলটা কি হয়েছিল? সিআইডির ফলাফলে কিন্তু এই ক্ষেত্রে ভারত ইনভলভ ছিল এই কথা কিন্তু বলেনি, তাই না? তারপর মুফতি হান্নানকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হলো, যখন সে ভেতরে, সেই স্টেটমেন্টের কোনো মূল্য আছে?
একটা নাম না জানা মানুষকে 164-এর স্বীকারোক্তি দেওয়া হলো। কিসের জজ মিয়া, কিসের কি? এগুলোতে কি বোঝা যাচ্ছে না যে কারণটা কি? একটা সত্যকে বেরোতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে কতগুলো নাম যুক্ত হয়ে গেল, তারেক রহমান, লুৎফর রহমান বাবর, পিন্টু এবং অনেককেই, রাইট? কেন তারেক রহমান, কেন তারেক রহমান, কেন বাবর, বা কেনই বা পিন্টু, কেন? আবার বিএনপি কেন এটাকে ধামাচাপা দিতে চাচ্ছিল? বিএনপি কেন নন কোঅপারেটিভ ছিল? কেন? শেখ হাসিনা সরকার ধরে নিলাম যে তাদের সময়ে তারা রাজনৈতিক ভিন্ডিকটিভ হওয়ার কারণে হয়তোবা, যেহেতু তারা বিএনপির উপরে খেপেছিল, তারা অনেক নাম টাম ঢুকিয়েছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে, অনেকে ঢুকিয়েছে এর সাথে বিএনপির নেতাদেরকে ইচ্ছা করে ঢুকিয়েছে। কিন্তু এটা তো সত্য, অস্ত্র ধরা পড়েছে, 10 ট্রাক ধরা পড়েছে অস্ত্র, যাচ্ছিল উলফায়। কিন্তু আবার এট দ্য সেম টাইম এটা তো সত্য যে দেশে এই বিচার নিয়ে প্রহসন চলছিল বিএনপির আমলে। এটা তো সত্য যে বিএনপির আমলে তারেক রহমানের যথেষ্ট ক্ষমতা ছিল, রাইট? এবং এটা তো সত্য যে আলী হাসান মুজাহিদ সহ বিএনপির সমস্ত নেতাদের মধ্যে সখ্যতা ছিল। এবং জামাত তো একটি সন্ত্রাসী দল, জামাত সন্ত্রাসী অন্যান্য দলের সাথে নানানভাবে যোগাযোগ মেনটেন করে, উগ্রতা মেনটেন করে বিভিন্ন দেশে, এটা প্রমাণিত। এবং কি ব্রিটিশ হোম অফিসের একটা রিপোর্টেও মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানে মুসলিম এবং জামাতের সঙ্গে চরমপন্থীতার যে যোগাযোগ, সেটা কয়েক বছর আগে হোম অফিসের রিপোর্টে বেরিয়ে আসছে। এবং আপনারা দেখছেন ইভেন বর্তমানে এই চরমপন্থী দলগুলো নানানভাবে জামাতের সাথে ঐক্য করার চেষ্টায় আছে। এগুলোতে কি প্রমাণিত হয়? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি ভিকটিম হন, আপনি নিশ্চয়ই যার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে সবচেয়ে বেশি টার্গেট করবেন, রাইট? তাহলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি কাকে টার্গেট করেছে? যে ভিকটিম তার কথা শুনবো নাকি শুনবো না? যদি তার কথা শুনি তাহলে আওয়ামী লীগ ভিকটিম। তাহলে আওয়ামী লীগ যদি ভিকটিম হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যাদেরকে বেশি টার্গেট করে কথা বলছে তাদেরকে হিসাবে আনতে হবে। আওয়ামী লীগ তো কখনো শুনিনি মুফতি হান্নান, আলী হাসান মুজাহিদ এদের ব্যাপারে বেশি টার্গেট করে কথা বলেছে 21শে অগাস্ট গ্রেনেড হামলার ব্যাপারে। এমনকি যারা ভিকটিম পরিবার অনেকের সাথে আমি কথা বলেছি, তারা কেউই ওই মুফতি হান্নান বা ইসলামিক জঙ্গি গোষ্ঠীর চাইতে বিএনপিকে দোষ দিচ্ছে বেশি। এবং বিএনপি কেন এটা নিয়ে টাল বাহানা করেছিল সেই ব্যাপারে তারা প্রশ্ন তুলছে, ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসলে নেই। ডাল মে কুচ কালা হ্যায়। তারেক রহমানের সহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে অনেক ফলস মামলা হয়েছে, কিন্তু এট দ্য সেম টাইম তারেক রহমান সৎ মানুষ না। তারেক ইজ নট এ অনেস্ট ম্যান, স্বার্থপর লোক। বিএনপির অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগ শাসনামলে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, জীবন হারিয়েছে, জেলে গেছে অনেকেই বিএনপির নেতাকর্মী শেখ হাসিনার শাসনামলে। কিন্তু তারেক রহমান তো বহাল তবিয়তে বিদেশে বসেছিল। এখন সে রাজার মতো, প্রিন্সের মতো এসে ক্ষমতা নিবে। ম্যাজিকের মতো সমস্ত রায়গুলো চলে আসছে এখন, সব কেউ না, সব মানে 38 জনের সব খালাস। এটা কিভাবে সম্ভব? তাহলে এটার মূল হোতা কে? মূল হোতা কোন অবস্থায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী হতে পারে না। মূল হোতা তারা হয়তো বা অ্যাটাক ক্যারি আউট করেছে, কিন্তু তারপরেও ওই যে আপনার দুই ভাটির সাক্ষ্য আছে না, যে তারা
অস্ত্র নিয়ে এসে গ্রেনেড সাপ্লাই দিয়েছিল, কারা দিল, কিভাবে দিল? মানবাধিকার এবং জানমাল রক্ষা করার বিফলতাও সরকারের ফেলার। সিম্পল, সবকিছুতেই বিএনপির এই ফেলার হাতে নিতে হবে 100%। তাহলে কেন এটার আবার পুনরায় ইনভেস্টিগেশন হবে না, বা কেন 38 জনের সবাই বাদ পড়ে গেল? তাহলে মূল সরকারের অজান্তে এত বড় অ্যাটাক ক্যারি আউট হওয়া ইম্পসিবল। তাহলে ধরে নিতে হয় সরকারের অজ্ঞাতে যদি এত বড় অ্যাটাক ক্যারি আউট করা সম্ভব না, তাহলে অবশ্যই বিএনপির ভেতরে মূল চাবিকাঠি, সেটা তারেক রহমান হোক আর যেই হোক, ধরে নিলাম তারেক রহমান না, হতেও পারে, মূল যে যারা ক্ষমতাশীল তাদের অগোচরে এই কাজ হয়নি, এবং তারা যদি জেনে থাকতো যে এই কাজ করা হচ্ছে, তারাও দেয়। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 38 জনকে খালাস দিয়েছে, এই বিচারকের একদিন বিচার হওয়া উচিত। কিভাবে হলো এটা? তাই যদি সত্য জানতে হয়, এই রায় আবার বাতিল করে এর আবার ইনভেস্টিগেশন করতে হবে, এবং এই সরকার যে অবৈধভাবে এই বিচারকদেরকে ঢুকাচ্ছে এটাও মানতে হবে। এবং আওয়ামী লীগ শাসনামলেও জুডিশিয়াল 12টা বাজানো হয়েছিল, এটা সত্যি, অনেক দলীয়করণ করা হয়েছে, এটা সত্যি, কিন্তু এই সত্যি বিচার পাওয়া, জানার, অন্তত দেশের জন্য জানার অধিকার মানুষের আছে। একদিন সত্য বেরোবে, সেই দিন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেলেন, যে নিউজটি দেখলেন, এই নিউজটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেই প্রশ্নটি তুলে ধরার চেষ্টা করবেন কমেন্ট বক্সে। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টটি পড়ে শোনানো হবে প্রিয় দর্শকদের মাঝখানে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।